আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের ঘোষবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, ডমরুডিহির ভূত। বিজ্ঞানীরা কৃত্রিম পদ্ধতিতে প্রাণ সৃষ্টির জন্য হন্যে হচ্ছে, অথচ প্রকৃতিতে কি অনায়াসে সবসময় প্রাণ সৃষ্টি হয়ে চলেছে বলে কর্নেল নীলাদ্রি সরকার নিভে যাওয়া চুরুটটি ধরালেন, তারপর সাদা দাড়িতে হাত বুলোতে থাকলেন। এটা ওর চিন্তা ভাবনার লক্ষণ, আর মুখটাও বেশ গম্ভীর। একটু অবাক হয়ে জিজ্ঞেস করলুম, হঠাৎ প্রাণ নিয়ে মাথা ব্যথার কারণ কি জানতে পারি? এক টুকরো কাঠ জয়ন্ত, ছোট্ট এক টুকরো কাঠ। সোফার শেষ প্রান্তে হেলান দিয়ে বসে প্রাইভেট ডিটেকটিভ কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই, খবরের কাগজ পড়ছিলেন। তড়াক করে সোজা হয়ে বললেন, কাঠ দিয়া মার্ডার? কে কারে মারল? বুঝলুম ডিটেকটিভ ভদ্রলোক প্রাণ এবং এক টুকরো কাঠ, এই দুটো কথা শুনেই উত্তেজিত হয়ে উঠেছেন। 34 বছর পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরির পর প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খোলা এবং রহস্যের খোঁজে ছোপ করে বেড়ানো তার পক্ষে অবশ্য খুবই স্বাভাবিক। আজ সকালে কর্নেলের ড্রয়িং রুমে তার আবির্ভাব দেখে আশা করেছিলাম নিশ্চয়ই কোনো রহস্যময় কেস হাতে পেয়েছেন এবং শলা পরামর্শের জন্য কর্নেলের সাহায্য নিতে এসেছেন। কিন্তু প্রায় 1 ঘন্টা কেটে গেছে এবং ষষ্ঠীচরণের তৈরি স্পেশাল কফি শেষ করে খবরের কাগজে ডুব দিয়েছেন। তত বেশি নসিও নেননি। কাজেই বুঝতে পেরেছিলাম ওর হাতে কোনো কেস নেই। বৃদ্ধ প্রকৃতিবিদ ওর কথায় কান না দিয়ে বললেন, আমার ছাদের বাগানে অনেকদিন থেকে ওই কাঠের টুকরোটা পড়েছিল। বর্ষা এবং এই শরৎকালের সব বৃষ্টি খেয়ে কালো হয়ে গিয়েছিল। কাল ভোরে গিয়ে দেখি ওতে একটা ক্ষুদে ছত্রাক গজিয়েছে। আশ্চর্য! আজ গিয়ে দেখলাম ছত্রাকগুলো ইঞ্চিটাক চওড়া হয়েছে। তারপর হঠাৎ কোথা থেকে একটা প্রজাপতি এসে ছত্রাকে বসে পড়ল। প্রাণ টেনে এনেছে প্রাণকে। সত্যি জয়ন্ত, প্রকৃতিতে এক বিস্ময়কর ঘটনা, খুবই রহস্যময়। হালদার মশাই হেসে উঠলেন। গ্রামাঞ্চলে ওগুলিরে ব্যাঙের ছাতা কয়। কর্নেল সায় দিয়ে বললেন, কথাটা লাগছই। কুনো ব্যাঙেরা ঠান্ডা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে ভালোবাসে, কারণ বেচারারা গরম সহ্য করতে পারে না। তবে প্রজাপতিরাও ছত্রাক ভালোবাসে। ছত্রাক তাদের খাদ্যও বটে। বললুম, কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে আপনার এত চিন্তার কারণ কি? হালদার মশাই কাঠ দিয়ে মার্ডার করার কথা বললেন, এটাও চিন্তাযোগ্য। এক টুকরো কাঠ প্রাণকে যেমন ধ্বংস করতে পারে, তেমনি প্রাণ সৃষ্টি করতেও পারে। ধন্যবাদ হালদার মশাই, আপনি একটা চমৎকার খেই ধরিয়ে দিয়েছেন। বলে কর্নেল চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিলেন। প্রাইভেট ডিটেকটিভ কর্নেলের দিকে কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকার পর আমার দিকে ঘুরলেন। তার চোখে প্রশ্ন ছিল। আমি তাকে কিছুই জানি না বোঝাতে একটা ভঙ্গি করলুম, কিন্তু তার দৃষ্টিতে সন্দেহের চিহ্ন থেকেই গেল। একটি নস্যি নিয়ে তিনি একটু ইতস্তত করে আস্তে ডাকলেন, কর্নেল স্যার। বলুন হালদার মশাই। আমার একটু খটকা বাজছে। কর্নেল কি বলতে যাচ্ছেন, এমন সময় ডোরবেল বাজল। কর্নেল সোজা হয়ে বসলেন। একটু পরে ষষ্ঠী এসে বলল,
জমের দিঘি থেকে একটা লোক এসেছে বাবা মশাই। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, জমের দিঘি? ষষ্ঠী কাচুমাচু মুখে বলল, শুনে তাই তো মনে হলো। পেল্লায় লোক বাবা মশাই, কালো কুচকুচে গায়ের রং, চুল গোঁফ বেজায় সাদা। নিয়ে আয়। ষষ্ঠী ঠিকই বলেছিল, পেল্লাই লোকের বদলে কালো দৈত্য বললেই ঠিক হয়। ব্ল্যাকবোর্ডে খড়ি দিয়ে আঁকা মূর্তির মতো, পরনে খাটো করে পরা ধুতি আর হাফ হাতা ফতুয়া, পায়ে যেমন তেমন চপ্পল, কাঁধ থেকে একটা কাপড়ের ব্যাগ ঝুলছে। কর্নেলকে করজোরে প্রণাম করে সে বলল, চিনতে পারছেন তো স্যার? আমি ডমরুডিহি রাজবাড়ি সেই রাঘব। কর্নেল বললেন, তোমাকে না চেনার কোনো কারণ নেই রাঘব, বসো। তারপর বলো, কি খবর? কুমার সাহেব কেমন আছেন? রাঘব বলল, বসবো না স্যার, ট্রেন ফেল হয়ে যাবে। কুমার সাহেবের শরীর ভালো না। ভবানীপুরে মেয়েকে খবর পাঠিয়েছিলেন, সেখান থেকেই আসছি। কুমার সাহেব আপনাকে এই চিঠিটা দিয়ে আসতে বলেছেন। বলে সে ফতুয়ার ভেতর পকেট থেকে একটা খাম বের করে কর্নেলকে দিল। কর্নেল খামের মুখ ছিঁড়ে চিঠি বের করলেন, তারপর চোখ বুলিয়ে নিয়ে বললেন, তোমার ট্রেন কটায়? আগে 12:15 ছাড়ার কথা, কিন্তু কলকাতার যা অবস্থা দেখলাম, ট্রাম বাসের ভরসা না করে হেঁটেই যাব। কুমার সাহেবের মেয়ে জামাই কি ডমরুডিহি যাচ্ছেন? জামাইবাবু খুব ব্যস্ত, আজ দিল্লি তো কাল মুম্বাই, পরে যাবেন বললেন। আর দিদিমণি যাবেন কাল ভোরের ট্রেনে। আমাকে থাকতে বলছিলেন, কিন্তু আমি থাকি কি করে বলুন? কাল সন্ধ্যাবেলায় এসেছি। কুমার সাহেবের দেখাশোনার ভার দিয়ে এসেছি গদাইকে। তাকে তো ভালোই চেনেন স্যার, গাঁজাগুলি খেয়ে সবসময় ঢুলে বেড়ায়। এবার বউটাই যা ভরসা, রান্না বান্না সেবা যত্ন। আচ্ছা, চলি স্যার। আবার একটু ঝুঁকে করজোরে কর্নেলকে প্রণাম করে কালো দৈত্যটি বেরিয়ে গেল। হালদার মশাই বললেন, ষষ্ঠী ঠিক কইছিল, জমির দিঘির জমি বটে। বললুম, ডমরুডিহি, অদ্ভুত নাম তো। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, ওখানে অবিকল ডমরুর মতো গড়নের একটা পাহাড় আছে। তবে ডমরুর সঙ্গে শিবের সম্পর্ক থাকায় রাজবাড়ির শিব মন্দিরের খুব নামডাক। পাহাড়টার নামও ডমরু পাহাড়। স্থানীয় লোকের বিশ্বাস, ডমরু পাহাড়ে শিবের চেলাদের বাস। তাই পারতপক্ষে দিন দুপুরেও কেউ একা ওদিকে পা বাড়ায় না। শিবের চেলা মানে ভূত প্রেত? তাছাড়া আর কি। হালদার মশাই বললেন, আপনি দেখছেন? কর্নেল একটু হেসে বললেন, দেখিনি। তবে ডমরু পাহাড় থেকে সন্ধ্যাবেলা নেমে আসার সময় অদ্ভুত একটা কান্না শুনেছিলাম। কারা যেন আহা ওহু করে কেঁদে বেড়াচ্ছিল। ভূতেরা কান্দে কেন? বলে অন্যমনস্কভাবে হালদার মশাই একটি নস্যি নিলেন। কর্নেল গম্ভীর হয়ে বললেন, ডমরু পাহাড়ে ভূতের এই অদ্ভুত কান্না প্রথমে কুমার সাহেব শুনেছিলেন। গত অক্টোবরে আমি তার ডাকেই ডমরুডিহি গিয়েছিলাম, কিন্তু প্রায় 1 সপ্তাহ কাটিয়ে সেই রহস্যের সমাধান করতে পারিনি। কুমার সাহেব এই চিঠিতে লিখেছেন, সম্প্রতি সেই ভূতেরা রাজবাড়িতে এসে রাত বিরেতে কান্নাকাটি করে বেড়াচ্ছে। তার মানে পাহাড় থেকে ওরা এবারে নেমে এসেছে। এই উৎপাতে নাকি কুমার সাহেব ঘুমোতে পারছেন না, অস্থির হয়ে উঠেছেন। চিন্তা করুন হালদার মশাই, কুমার সাহেবের বয়স আমার চেয়ে 2-3 বছর বেশি। অবশ্য এখনো শক্ত সামর্থ্য মানুষ, কিন্তু রাতের পর রাত ওইরকম উৎপাত হলে কি অবস্থা হয়। লক্ষ্য করলুম উত্তেজনায় প্রাইভেট ডিটেকটিভের গোঁফ তিরতির করে কাঁপছে। বললেন, আপনি কইলে আমি ভূতগুলোরে জব্দ করতে পারি। হাসতে হাসতে বললুম, আপনি ভূত জব্দ করার মন্ত্র জানেন তাহলে? কি যে কন! হালদার মশাই ছুটে গেলেন। 34 বৎসর পুলিশে চাকরি করছি। রাত্রে কত শ্মশান মশান বন বাদারে
হ, ভূত না, বজ্জাত লোকের কাজ করেন স্যার। আপনি যদি যান আমার সঙ্গে লইবেন। কর্নেল গম্ভীর মুখেই বললেন, আপনি বরং আগেই চলে যান। হাওড়া গয়া প্যাসেঞ্জারে আসানসোল হয়ে ডব্লুডি। ওখানে অনেক হোটেল আছে, একটা সুন্দর লেকও আছে, চমৎকার টুরিস্ট স্পট। প্রাইভেট ডিটেকটিভ সটান উঠে দাঁড়ালেন, তারপর চাপা স্বরে বললেন, ওই কালো লোকটা কি যেন নাম? রাঘব। রাঘবের ফলো করবো? হালদার মশাই, রাঘবের সঙ্গে যেন ঝামেলা বাঁধাবেন না। ওই তল্লাটে ওকে সবাই সমীহ করে চলে। ওর গায়ে সত্যিই দৈত্যর মতো জোর। হালদার মশাই গুলি গুলি চোখে তাকিয়ে কথাগুলি শুনলেন, তারপর সবেগে বেরিয়ে গেলেন। বললুম, হালদার মশাইকে লড়িয়ে দিলেন, দেখবেন ঠিকই ঝামেলা বাড়াবে। কর্নেল হাসলেন, তুমি ওকে বরাবর তুচ্ছ করো জয়ন্ত, কিন্তু কত সময় ওর পুলিশ জীবনের অভিজ্ঞতা আমাকে কতটা সাহায্য করেছে তা তোমার মনে রাখা উচিত। প্রয়োজনে উনি যেসব কাজ করতে পারেন আমার পক্ষে তা করা সম্ভব নয়। হেসে ফেললুম, যেমন ছদ্মবেশ ধরা। হ্যাঁ, পুলিশের গোয়েন্দারা ছদ্মবেশ ধরতে পটু। হালদার মশাইয়ের এ ব্যাপারে রীতিমতো ট্রেনিং আছে। বিশেষ করে সাধু সন্ন্যাসীদের খুব সম্মান করে লোকে। ঠিক বলেছেন। তা আপনি কবে জমের দিঘি, সরি, ডমরুডিহি যাচ্ছেন? তুমি আমাকে জমের দিঘিতে একা পাঠাতে চাও? না জয়ন্ত, তোমাকেও নিয়ে যাব। কর্নেল ইজি চেয়ারে আবার হেলান দিলেন। আমি ওর দিকে উদ্বিগ্ন মুখে তাকিয়ে রইলুম। ভূতপ্রেত থাক বা না থাক, ওর সঙ্গে কোথায় যাওয়া মানেই পাহাড় জঙ্গলে ঘোরাঘুরি। এ বয়সে পারেনও বটে। ডমরুডিহির রাজবাড়ি দেখে হতাশ হয়েছিলাম। দুধারে ধ্বংসস্তূপ আর যাচ্ছে তাই রকমের জঙ্গল, মধ্যিখানে এক ফালি সংকীর্ণ পাথরের ইটে বাঁধানো পথ। পথের শেষ প্রান্তে কোনো রকমে টিকে থাকা একটা দোতলা পুরনো বাড়ি, একপাশে তেমনই পুরনো একটা শিব মন্দির, পেছনে উঁচু পাহাড়, পাহাড়টার গড়ন কতকটা ডমরুর মতো, মাঝখানে উচ্চতা কম এবং দুদিকে ভাগ করা বোঝা যাচ্ছিল। অতীতে এই বাড়িটা রীতিমতো একটা দুর্গ প্রাসাদ ছিল। রাঘব আমাদের দেখতে পেয়ে দোতলা থেকে হন্তদন্ত হয়ে নেমে এসেছিল। সে চাপা গলায় বলেছিল, দিদিমণি কাল সন্ধ্যায় এসেছেন, কুমার সাহেবকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য পিদাপিদি করছেন, কিন্তু উনি এখান থেকে নড়বেন না। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে খুব তর্কাতর্কি হচ্ছে। সে আমাদের নিচের একটা ঘরে বসিয়ে রেখে কুমার সাহেবকে খবর দিতে গিয়েছিল। ঘরটার আসবাব পুরনো হলেও আভিজাত্যের চিহ্ন প্রকট। দেয়ালে ঝোলানো পূর্বপুরুষদের তৈলচিত্র, কিছু ব্রোঞ্জ আর পাথরের ভাস্কর্য, চিনেমাটির কারুকার্য করা প্রকাণ্ড ফুলদানি এবং একটি ঝাড়বাতিও চোখে পড়ল। মাথার ওপরে সিলিং ফ্যান দেখে বুঝলুম এ বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। একটু পরে কাঠের সিঁড়ি বেয়ে কুমার সাহেব নেমে এলেন। শক্ত সমর্থ গড়নের এক বৃদ্ধ ভদ্রলোক, পরনে সাদা সিধে ধুতি পাঞ্জাবি, হাতে একটা মোটা সোটা ছুরি। চেহারায় বনেদি ব্যক্তিত্বের ছাপ আছে। কর্নেলের সঙ্গে হ্যান্ডশেক করার পর আমার দিকে হাত বাড়ালেন। কর্নেল পরিচয় করিয়ে দিলেন, কুমার সাহেব, আমার এই তরুণ বন্ধু জয়ন্ত চৌধুরীর কথা আপনাকে বলেছিল, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। আর জয়ন্ত, ইনি ডমরুডিহি রাজ পরিবারের একমাত্র বংশধর কুমার ধ্রুবনারায়ণ রায়। রাঘব এসে দাঁড়িয়েছিল। কুমার সাহেব তাকে বললেন, কর্নেল সাহেবের থাকার জন্য কোনো ঘরের ব্যবস্থা করেছো? রাঘব বলল, গতবার যে ঘরে উনি ছিলেন। চলুন কর্নেল সাহেব। আর রাঘব, তুমি গিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করো। কর্নেল বললেন, আমরা স্টেশনেই ওটা সেরে নিয়েছি কুমার সাহেব, আপাতত শুধু কফি। পূর্ব দক্ষিণ কোণের একটা ঘরে গিয়ে বুঝলুম এই বাড়িটা উঁচু জায়গায় অবস্থিত। দক্ষিণে ভাঙাচোরা পাঁচিলের নিচে বিশাল জলাশয়। এটাই তাহলে সেই লেক। পূর্ব দিকে শান বাঁধানো একটা প্রশস্ত চত্বরের পর শিব মন্দির। মন্দিরের তিন দিকে ঘন জঙ্গল আর ধ্বংসস্তূপ।
আমাদের বসতে বলে কুমার সাহেব দক্ষিণের জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। উঁকি মেরে কিছু দেখে নিয়ে চাপা গলায় বললেন, কাল থেকে একটা সন্দেহজনক ব্যাপার লক্ষ্য করছি। একজন জটাজুটোধারী সন্ন্যাসী এদিকটায় উঁকি ঝুঁকি মেরে বেড়াচ্ছে। রাঘবকে পাঠিয়েছিলাম, কিন্তু তেমন কাউকে খুঁজে পাইনি, অথচ আমি স্পষ্ট দেখেছি। কর্নেল বললেন, ও নিয়ে আপনার চিন্তার কারণ নেই। আপনি বরং রাত বিরেতে ভুতুরে কান্নার ঘটনাটা বলুন। কুমার সাহেব একটা চেয়ারে বসে বললেন, 8-10 দিন ধরে এটা ঘটছে। আপনি জানেন, আমি দোতলায় দক্ষিণ পশ্চিম কোণের ঘরে থাকি। প্রতি রাত্রে যখন তখন জানালার নিচে ওই অদ্ভুত কান্নার উৎপাত। খেপে গিয়ে বন্দুক ছুঁড়েছি। রাঘব টর্চ বল্লম নিয়ে খুঁজতে বেরিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। কালও সারা রাত মাঝে মধ্যে এই উপদ্রব। রাঘব প্রথম প্রথম রাত জেগে টহল দিত, আমি বারণ করলুম। কর্নেল সাহেবকে খবর দেওয়া যাক, কারণ আমার ধারণা এর পেছনে একটা দুষ্টু চক্র আছে। আপনি ভালোই জানেন, ভূত প্রেত আমি মানি না। আপনার মেয়ের আসার কথা ছিল, সে কি এসেছে? রানু কাল বিকেলে ট্রেনে এসেছে। সেও বলেছে কোনো বজ্জাত দলবল নিয়ে ভূতের ভয় দেখিয়ে আমাকে এ বাড়ি থেকে তাড়াতে চায়। কিন্তু পূর্বপুরুষের এই ভেতরে সেরে কোথাও গিয়ে তো আমি শান্তি পাবো না। তাছাড়া আমি এখান থেকে চলে গেলে জয়গোপালের পোয়া বাড়ি দখল করে ফেলবে। জয়গোপাল বাবু তো কলকাতায় থাকেন। কুমার সাহেব বাঁকা হেসে বললেন, হ্যাঁ, ওটা ওর চালাকি। এখানকার বাড়িতে একজন কেয়ারটেকার রেখেছে। লোক দেখানো ব্যাপার মাত্র, প্রায়ই সে এখানে এসে থাকে। আপনাকে বলেছিলুম, এই এলাকার যত খুনে ডাকু গুন্ডা বদমাস সবাই ওর চেলা। রাঘব একটা ট্রেতে কফি স্ন্যাক্স এনে টেবিলে রাখলো। একটু হেসে সে বলল, গদাই সেই সাধু বাবাকে দেখে এসেছে কুমার সাহেব। ঝিলের ধারে শ্মশানতলায় ধুনি জেলে বসে আছেন। ওজন চেলাও জুটে গেছে। গদাইয়ের কথা শুনে মনে হলো সেও চেলা হয়ে গেছে। কুমার সাহেব হাসলেন, যত সব গাঁজাখোরের কাণ্ড। তুমি রানুকে পাঠিয়ে দাও, কর্নেল সাহেবের সঙ্গে আলাপ করিয়ে দিই। রাঘব চলে গেলে কর্নেল বললেন, জয়গোপাল বাবুর সঙ্গে আপনার মামলা চলছিল, কি হলো শেষ পর্যন্ত? হাইকোর্টে হেরে ভূত হয়েছে, সুপ্রিম কোর্টে যাবে শুনছিল। যায়নি, কি এ লাভ হতো না। আমরা ভাই বোন দুজনেই সেই 25 একর পৌর জমি একটা আশ্রমকে দান করেছিল। জয়গোপালের যুক্তি হলো সে তখন নাবালক ছিল, তার মাকে আমি নাকি বোকা বানিয়ে। এই যুক্তি ধোপে টেকে? এতক্ষণে বুঝতে পারলাম, জয়গোপাল নামে এক ভদ্রলোক কুমার সাহেবের ভাগ্নে, তার মানে মামা ভাগ্নের বিবাদ। বললুম, আচ্ছা কুমার সাহেব, ভুতুরে উৎপাতের কথা পুলিশকে জানিয়েছেন কি? আপনার মাথা খারাপ? কুমার সাহেব বিরক্ত হয়ে বললেন, আপনি জয়গোপালকে চেনেন না। পুলিশের তাবর তাবর কর্তা থেকে শুরু করে নেতা, এমনকি মন্ত্রীদের সঙ্গে ওর খুব খাতির। দমরুডিহি এলাকায় অনেক খনি আছে। জয়গোপাল একসময় খনি শ্রমিকদের নিয়ে রাজনীতি করত, ট্রেড ইউনিয়ন নেতা হয়েছিল। শেষে ইউনিয়নের মধ্যে দলাদলি মারপিট শুরু হয়ে গেল। ফণীশ্বর সিং নামে আর এক নেতা জয়গোপালকে ঢিট করে দিল। ফণীশ্বরের ভয়ে এসে আর ডমরু পাহাড়ের পশ্চিমে পা বাড়ায় না। ওদিকেই খনি এলাকা? হ্যাঁ, কর্নেল সাহেব গতবারে আমার সঙ্গে গিয়েছিলেন। এবার কর্নেল সাহেবের সঙ্গে আপনি যেতে পারেন। কাগজে লেখার মতো অনেক কিছু পেয়ে যাবেন। রাঘব এসে বলল, দিদিমণি ঝিলের ঘাটে চান করতে গেছে। কুমার সাহেব আটকে উঠে বললেন, সর্বনাশ, ঝিলের জল এখন বেজায় ঠান্ডা, জ্বরজ্বালা হতে পারে। চামেলি ওকে বারণ করেনি? ছোটবেলার অভ্যেস, যখনই আসে তখনই তো ঝিলে সাঁতার কাটতে নামেই দিদিমণি। কুমার সাহেব হাসলেন, কলকাতার লেক পেজ। ও রাঘব, তুমি একটু লক্ষ্য রেখো, বেশিক্ষণ যেন জলে না থাকে। রাঘব চলে গেলে কর্নেল বললেন, তাহলে ভুতুরে কান্নাটা ডমরু পাহাড় থেকে নেমে এসেছে?
কুমার সাহেব গম্ভীর হয়ে বললেন, কান্নার সুরটাও বদলেছে। আগে ছিল শুধু আহা হা, উহু হু হু, এখন ঘন ঘন আহা উহু। শুনলে সত্যি বুক ধড়াস করে ওঠে। কতবার আপনি নিজের কানে শুনতে পেয়েছিলেন? এবার শুনলে তফাৎটা বুঝতে পারবেন। যাই হোক, আপনারা বিশ্রাম করুন। আজকাল ট্রেন জার্নির যে অবস্থা। কর্নেল বললেন, আমরা দিব্যি ঘুমিয়ে এসেছি, এখন একটু বেরোতে চাই। প্রজাপতি ধরতে নাকি পাখি দেখতে? কুমার সাহেব সকৌতুকে বললেন, বেশি দেরি করবেন না যেন, একসঙ্গে খেতে বসবো। আপনারা না ফিরলে আমি উপোস করে থাকবো। এখন প্রায় 10টা বাজে, 12:30টার মধ্যেই ফিরে আসবো বলে কর্নেল উঠে দাঁড়ালেন। অনিচ্ছা সত্ত্বেও ওকে অনুসরণ করতে হলো। ট্রেনে আমার ভালো ঘুম হয়নি। তাছাড়া এই খামখেয়ালি সঙ্গীর পাল্লায় পড়ে পাহাড় পর্বত বনে বাদারে কতক্ষণ ঘোরাঘুরি করতে হবে কে জানে। বেরিয়ে গিয়ে বললাম, পাখি প্রজাপতির পেছনে আমি কিন্তু ছুটছি না কর্নেল। না জয়ন্ত, আমরা আপাতত শ্মশানতলায় যাচ্ছি। তার মানে সেই সাধু বাবার কাছে? কিন্তু কর্নেল, উনি যদি... কর্নেল আবার কথার উপর বললেন, উনি হালদার মশাই ছাড়া আর কে? যদি হালদার মশাই না হয়ে সত্যি সত্যি কোনো সাধু বাবা হন, তাতে কোনো অসুবিধা নেই, সাধুসঙ্গ করলে পুণ্য হয়। আচ্ছা কর্নেল, কুমার সাহেবের সঙ্গে সাহেবী কিছু তো দেখলুম না, একেবারে দিশি ভদ্রলোক। একসময় পুরোদস্তুর সাহেব ছিলেন, ঘোড়ায় চেপে বেড়াতেন, শিকারে যেতেন, সেই জন্য ওকে সবাই কুমার সাহেব বলতো। কর্নেল হঠাৎ হঠাৎ থেমে গিয়ে অভ্যাস মতো বাইনোকুলারে চোখ রেখে সম্ভবত পাখিটাকে দেখছিলেন। রাজবাড়ির ভেঙে পড়া ফটকের কাছে পৌঁছেছি। সেই সময় ডান দিকে ধ্বংসস্তূপ ঝোপঝাড়ের আড়াল থেকে কেউ চাপা গলায় ডাকলো, কর্নেল স্যার, জয়ন্তবাবু। চমকে উঠেছিলাম। ঘুরে দেখি ছদ্মবেশী প্রাইভেট ডিটেকটিভ উকি দিচ্ছেন। মাথায় প্রকাণ্ড জটাজুটো, মুখে তেমনই দাড়ি গোফ, গলায় রুদ্রাক্ষের মালা। কর্নেল দ্রুত চারপাশ দেখে নিয়ে এগিয়ে এলেন। বললেন, আপনার কাছে শ্মশানতলায় যাচ্ছিলুম। গোয়েন্দা ভদ্রলোক করুণ মুখে বললেন, থাকতে দিল না, খালি ঢিল সরে, শেষে একখান পাথর আইয়া পড়ল। তাতে বোঝা যাচ্ছে শ্মশানতলায় আপনি থাকুন এটা কেউ বা কারা চায় না। নাকি আমারে চিনছে? কর্নেল হাসলেন, আপনাকে চিনবে কিভাবে? যাই হোক, কাল রাতের খবর বলুন। হালদার মশাই উত্তেজিত হয়ে বললেন, ব্যাটম্যান, এক্কেরে ব্যাটম্যান শিব মন্দিরের পিছনে লুকাইয়া গেল। মুখে আহা ওহো সাউন্ড। মানুষ না কর্নেল স্যার, কোনো জন্তু। কর্নেল বললেন, আপনি ছদ্মবেশ ছেড়ে লেকে স্নান করে ফেলুন, তারপর পোশাক বদলে নিন। আমরা ততক্ষণ আপনার জন্য অপেক্ষা করছি এখানে। হালদার মশাইয়ের বগল দাবা গেরুয়া কাপড়ের পুঁটলি দেখছিলাম। সম্ভবত ওটার ভেতরে এক প্রস্ত পোশাক ছিল। কিছুক্ষণের মধ্যেই উনি প্যান্ট শার্ট জুতো পরে এসে গেলেন। কাঁধে ঝোলানো মোটা সোটা কিট ব্যাগ দেখে বুঝলুম নকল জটা জুটো গোপতারি কৌপিন ইত্যাদি এখন ওর ভেতরে ঢুকে গেছে। তিনি কাচুমাচু হেসে বললেন, ত্রিশূল ফেলাইয়া আইসি। কর্নেল বললেন, আপনার ত্রিশূল কেউ নেবে বলে মনে হয় না। আমি জিজ্ঞেস করলুম, আপনি এত নিশ্চিত হলেন কি করে? কর্নেল আমার কথায় কান দিলেন না। হালদার মশাইকে গত রাতের ঘটনা সম্পর্কে খুঁটিয়ে প্রশ্ন করতে ব্যস্ত হলেন। হালদার মশাইয়ের কথা থেকে জানা গেল, উনি গত পরশু রাত 8টা নাগাদ এখানে পৌঁছান। স্টেশনের ভিড়ে রাঘবকে হারিয়ে ফেলেন। অগত্যা স্টেশনের কাছাকাছি একটা হোটেলে ওঠেন। সেখানে খাওয়া দাওয়া করে উনি একটা সাইকেল রিক্সা ভাড়া করে রাজবাড়ির কাছে আসেন। রিক্সাওয়ালারা রাত বিরেতে রাজবাড়ি এলাকায় আসতে চায় না, কিন্তু ডবল ভাড়ার লোভে এক রিক্সাওয়ালা এসেছিল। সাত তাড়াতাড়ি ভাড়া নিয়ে সে কেটে পড়েছিল। সে সাবধান করে দিয়েছিল, ডমরু পাহাড়ের সব ভূত নাকি রাজবাড়ির আনাচে কানাচে নেমে এসেছে। এরপর হালদার মশাই রাজবাড়ির ভেতরে ঢোকেন। এই রাস্তাটা রাত্রে অন্ধকার ছিল।
সাবধানে এগিয়ে শিব মন্দিরের কাছে পৌঁছে উনি আলো দেখতে পান। তখন মন্দিরের পেছনে গিয়ে দোতলা বাড়িটার দিকে লক্ষ্য রাখেন। কিছুক্ষণ পরে তিনি কালো একটা জন্তুকে উল্টো দিক থেকে বাড়ির দক্ষিণ দিকে গুটি গুটি আসতে দেখেন। প্রথমে তিনি ওটাকে ভালুক ভেবেছিলেন, কিন্তু হঠাৎ জন্তুটা দুই ঠ্যাঙে ভর করে দাঁড়ায় এবং মানুষের মতো হেঁটে দেওয়াল ঘেঁষে দাঁড়ায়। তারপর অদ্ভুত নাকি সুরে আহা শব্দ করতে থাকে, চাপা গোঙানির মতো সেই শব্দ। তারপরই দোতলা থেকে কেউ বন্দুকের গুলি ছোড়ে, হাঁকডাক শুরু হয়। রাঘব বল্লম আর টর্চ হাতে বেরিয়ে আসে। অমনি কালো বিদঘুটে জন্তুটা ওদিকে ঝোপের আড়ালে লুকিয়ে যায়। হালদার মশাই ওটাকে কোনো জন্তু বলেই ধরে নেন, তাই রিভলভার তাক করে আরও ঘন্টা দুই বসে থাকেন। জন্তুটা আবার এলে তিনি ছুটে গিয়ে গুলি করে মারবেন, কিন্তু আর ওটা আসেনি। তাছাড়া ততক্ষণে এই পাহাড়ি এলাকায় বেশ হিম পড়ছিল, সেই সঙ্গে ঘন কুয়াশাও জমছিল। অগত্যা তিনি হোটেলে ফিরে যান। কাল সকালে হালদার মশাই লেকের ধারে ঘুরতে বেরিয়েছিলেন। স্থানীয় লোকেরা অবশ্য ঝিল বলে। ঝিলের দক্ষিণে পশ্চিম করে ডমরু পাহাড়ের নিচে পুরনো একটা শ্মশান আছে। এখন আর ওখানে মরা পোড়ানো হয় না। আদিকালে ওখানে একটা মন্দির ছিল, তার ধ্বংসাবশেষের ওপর প্রকাণ্ড বটগাছ আছে। সেখান থেকে রাজবাড়ির ওপর নজর রাখার সুবিধে হয়। তাই হালদার মশাই ঠিক করেন শ্মশান তলায় সাধু বাবা সেজে বসে থাকবেন। হোটেলে ফিরে দুপুরের খাবার সেরে হালদার মশাই শ্মশানতলায় চলে যান। ঝোপের আড়ালে সাধু বাবা সেজে গিয়ে বটতলায় একটা পাথরের ওপর বসে থাকেন। শুকনো কাঠ কুড়িয়ে ধুনি জ্বালানোর অসুবিধে হয়নি। গাঁজার লোভে একজন দুজন করে গাঁজাখোর জুটেছিল, কিন্তু সাধু বাবার ধ্যানভঙ্গ হচ্ছে না বা গাঁজার কোনো আয়োজন না দেখে তারা চলে যায়। বুদ্ধি করে এর সঙ্গে চাপাটি আর আলুর দম নিয়ে গিয়েছিলেন হালদার মশাই। রাতের খাওয়া সেরে বেরিয়ে পড়েন। গত রাতে তিনি যেদিক থেকে জন্তুটা এসেছিল সেই দিকে এগিয়ে রাজবাড়ির ভাঙা পাঁচিলের আড়ালে ওত পেতে বসেন। কিন্তু আশ্চর্য, কালো বিদঘুটে জন্তুটা যেন টের পেয়েছিল এ রাতে তাকে শিব মন্দিরের দিক থেকে আসতে দেখা যায়। তারপর সেই একই ঘটনা, জন্তুটা শিব মন্দিরের দিকে পালিয়ে যায়। কোনো সাধু সন্ন্যাসী রিভলভার হাতে তাকে তাড়া করেছেন দেখে কি প্রতিক্রিয়া হবে, হয়তো হিতে বিপরীত হয়ে যাবে। এই ভেবে হালদার মশাই সেখান থেকে কেটে পড়েন। তার পুলিশ জীবনে যেখানে সেখানে বসিয়ে বা শুয়ে রাত কাটানোর অভিজ্ঞতা ছিল, কাজেই শ্মশানতলায় রাত কাটাতে অসুবিধা হয়নি। ধুনিটা জ্বালিয়ে রেখেছিলেন, ধুনির তাপে হিম জব্দ হয়েছিল। তার বিশ্বাস জন্তুটা রাজবাড়ির কোনো ধ্বংসস্তূপে, গুহা বা গর্তের মধ্যে বাস করে। তাই আজ সকালে আনাচে কানাচে খুঁজতে এসেছিলেন, কিন্তু কুমার সাহেবের চোখে পড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছিলেন। খামোকা ঝামেলা বাঁধিয়ে কি লাভ? ঝোপ ঝাড় পাথরের আড়ালে গুঁড়ি মেরে তিনি আবার শ্মশানতলায় চলে গিয়েছিলেন। কিন্তু তারপর হঠাৎ কোথা থেকে ঢিল পড়তে শুরু করলো। তর্জন গর্জন শাকমন্নি করেও লাভ হলো না। উপরন্তু একটা বড় পাথরের টুকরো এসে পড়ল। একটুর জন্য বেঁচে গেলেন। তারপর পড়ি কি মরি করে পালিয়ে এসেছেন। কর্নেল বললেন, তাহলে আপনার ব্রেকফাস্ট হয়নি এখনো? চলুন আগে কিছু খেয়ে নেবেন। প্রাইভেট ডিটেকটিভ সহাস্যে বললেন, 1 ডজন বিস্কুট খাইছি, বোতলে জল ছিল খাইছি। কথা বলতে বলতে আমরা রাজবাড়ির খণ্ডহর পেরিয়ে নিচের রাস্তায় পৌঁছলাম। কর্নেল বললেন, আপনার ওপর অনেক ধকল গেছে হালদার মশাই। আপনি হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে জিরিয়ে নিন, তারপর 4টে নাগাদ রাজবাড়িতে আসবেন। কিন্তু এখন আপনারা যান কোথায়? ডমরু পাহাড়ে অর্কিড খুঁজতে যাচ্ছি। রাজবাড়ির পেছনেই তো ডমরু পাহাড়, উল্টো দিকে আইলেন কেন? ওদিক থেকে পাহাড়ে ওঠা যায় না, আপনি হোটেলে গিয়ে বিশ্রাম নিন। হালদার মশাই সন্দিগ্ধ দৃষ্টে কর্নেলের দিকে তাকিয়ে থাকার পর হনহন করে এগিয়ে গেলেন। তারপর একটা সাইকেল রিক্সা দাঁড় করিয়ে এক লাফে উঠে বসলেন। বললাম, সত্যিই পাহাড়ে চড়তে যাচ্ছেন নাকি? কর্নেল হাসলেন, না, কুমার সাহেবের ভাগ্নের বাড়ি যাচ্ছি।
দেখি ভাগ্নে বাবাজি এ বিষয়ে কি বলেন। ব্যাটম্যান বিষয়? তুমিও হালদার মশাইয়ের মতো ব্যাটম্যান বলছো? কর্নেল বাদিকের রাস্তায় পা বাড়িয়ে বললেন, ঠিক আছে, ব্যাটম্যান বলতে আমারও আপত্তি নেই, অন্তত যতক্ষণ না তার চাক্ষুষ দর্শন পাচ্ছি। তবে ব্যাটম্যানের ডানা থাকা দরকার। এই রাস্তাটা রাজবাড়ির সমান্তরালে এগিয়ে গেছে। টানা পাঁচিল ঘেরা একটা করে বাড়ি দেখা যাচ্ছিল, পুরনো আমলের বাগান বাড়ির মতো দেখতে। কয়েকটা বাড়ির পর একটা বাড়ির গেটে গিয়ে কর্নেল ডাকলেন, মিস্টার মজুমদার আছেন নাকি? সঙ্গে সঙ্গে সাড়া এলো, কে? এসেই দেখুন না আমি কে। একটু পরে গেট খুলে গেল। একজন মধ্যবয়সী ভদ্রলোক পরনে প্যান্ট, স্পোর্টিং গেঞ্জি, হাত বাড়িয়ে কর্নেলের সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, এসে গেছেন তাহলে, আসুন ভেতরে আসুন। লনের শেষে পট্রিকর তলায় একটা গাড়ি দেখলাম। কর্নেল বললেন, আপনি কখন এসেছেন? কাল বিকেলে, বলে আমার দিকে তাকালেন ভদ্রলোক। ইনি কি সেই? হ্যাঁ, জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, ইনি মিস্টার জয়গোপাল মজুমদার। সাজানো গোছানো সুদৃশ্য ড্রয়িং রুমে আমাদের বসিয়ে জয়গোপাল বললেন, কেয়ারটেকার গোবিন্দকে বাজারে পাঠিয়েছি, এখনই ফিরে আসবে, তারপর আপনার কফি। ধন্যবাদ মিস্টার মজুমদার। মামার খবর কি বলুন? একই কথা ওর, আপনি নাকি তার পেছনে ভূত লেলিয়ে দিয়েছেন। জয়গোপাল গম্ভীর হয়ে গেলেন, বললেন, মামাও যে আমার পেছনে ভূত লেলিয়ে দিয়েছেন কর্নেল সাহেব? একটু খুলে বলুন। কাল রাতে আমার বাড়ির পেছনে ভূতের কান্না শুনেছি। আহা, ওহু। জয়গোপাল নড়ে বসলেন। হ্যাঁ, টর্চ জেলে আমি আর গোবিন্দ বাড়ির চারিদিকে তন্ন তন্ন খুঁজেছি, তারপর যেই আবার শুয়ে পড়েছি, আবার সেই একই উৎপাত। বলেন কি? আপনার মামার বাড়িতেও একই ঘটনা? গোবিন্দ এক পলকের জন্য নাকি দেখেছে কালো কুচকুচে একটা জন্তু পাঁচিল ডিঙিয়ে পালিয়ে গেল। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, আপনার মামাতো বোন রানু এসেছে। তাই বুঝি? জামাইবাবু আসেনি? না। আচ্ছা মিস্টার মজুমদার, আপনি আমাকে একটা কথা বলেছিলেন, গন্ধর্ব মূর্তির কথা। জয়গোপাল জোরে শ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, মায়ের কাছে শোনা কথা। রাজবাড়িতে নাকি দুটো গন্ধর্ব মূর্তি ছিল, যুগ্ম বিগ্রহ বলতে পারেন, দামি ধাতুর তৈরি। মায়ের ছোটবেলায় রাজবাড়ির তখন খুব দাপট, বাড়ির কুমারী মেয়েরা গন্ধর্ব পুজো করত। এখন তো রাজবংশের কে কোথায় কেটে পড়েছে, মামা একা খণ্ডহর পাহারা দিচ্ছেন যখের মতো। আমার দৃঢ় বিশ্বাস মামা জানেন কোথায় সেই যুগ্ম বিগ্রহ লুকোনো আছে। কর্নেল একটু হেসে বললেন, রহস্যটা তাহলে কিছুটা ফাঁস হলো। তার মানে? মিস্টার মজুমদার, আপনি এবং কুমার সাহেব ছাড়া তৃতীয় কোনো লোক ওই বিগ্রহের কথা জানে, কিন্তু সে এখনো জানে না বিগ্রহ আপনার মামার কাছে আছে, নাকি আপনার মা ওটা আপনাকে গোপনে দিয়ে গেছেন। তাই কুমার সাহেব এবং আপনার প্রতিক্রিয়া বুঝতেই এই ভুতুরে কাণ্ড করছে। তার ধারণা আপনাদের দুজনের মধ্যে যার ওই বিগ্রহ থাকবে, তিনিই ভয় পেয়ে ওটা ফেলে দেবেন এবং সে তা কুড়িয়ে নিয়ে পালাবে। জয়গোপাল মাথা নেড়ে বললেন, মা আমাকে কোনো গন্ধর্ব মূর্তি দিয়ে যাননি, বিশ্বাস করুন। কিন্তু সে যাই হোক, আহা কেন? মিস্টার মজুমদার, আহা উহু নয়, কথাটা হলো হা হা হু হু। রামায়ণে হা হা হু হু নামে দুই গন্ধর্বের কথা আছে, এই যুগ্ম বিগ্রহ তাদেরই। আচ্ছা চলি। জয়গোপাল হাঁ করে তাকিয়ে রইলেন। কুমার সাহেবের মেয়ে রানুকে আমার দাম্ভিক প্রকৃতির বলে মনে হয়েছিল। কুমার সাহেব আমাদের সঙ্গে তার আলাপ করিয়ে দিয়েছিলেন।
কিন্তু সে নেহাত সৌজন্যমূলক নমস্কার এবং কথাবার্তা বলে চলে গিয়েছিল। পরে কুমার সাহেব কৈফিয়ত দিয়েছিলেন, রানুর মন মেজাজ ভালো নেই, কারণ আমি ওর কথায় কান দিচ্ছি না। পিতৃপুরুষের এই ভিটে ছেড়ে আমি অন্য কোথাও গিয়ে শান্তি পাবো না। খাওয়ার পর কুমার সাহেব বললেন, আপনারা বিশ্রাম নিন, আমিও একটু দিবানিদ্রার চেষ্টা করব। কর্নেল বললেন, তার আগে আপনার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে, চলুন ও ঘরে বসে কথা হবে। আমাদের থাকার ঘরে গিয়ে কুমার সাহেব একটা চেয়ার টেনে বসলেন। তারপর জিজ্ঞাসু দৃষ্টি কর্নেলের দিকে তাকালেন। কর্নেল বললেন, গতবার এসে শিব মন্দিরের যে সেবায়েতকে দেখেছিল, তিনি এখনো আছেন কি? কুমার সাহেব একটু অবাক হয়ে বললেন, থাকবে না কেন? পাঁচু ঠাকুর বংশানুক্রমে রাজবাড়ির সেবায়েত, রোজ ভোরবেলায় এসে পুজো আর্চা করে চলে যায়। ও থাকে বাঙালি টোলায়, তবে বয়স হয়েছে, ও শরীরটাও তত ভালো যাচ্ছে না। মাঝে মাঝে এসে বলে ওর ছেলে নকুলকে বহাল করতে, কিন্তু নকুলের বদনাম শুনেছি, নেশা ভাঙ করে, যাদের সঙ্গে মেলামেশা করে তারা হাত বজ্জাত বখাটে। রাঘবের কাছে শুনেছি জয়গোপালের সঙ্গে নকুলের যোগাযোগ আছে, কাজেই ওকে বহাল করার প্রশ্নই ওঠে না। ওর ভাই মুকুল অবশ্য ভালো ছেলে, কিন্তু সে পড়াশোনা করছে, পুজো আচ্চার কাজ তার পছন্দ নয়। কর্নেল আসতে বললেন, আপনার কাছে গন্ধর্ব মূর্তি আছে, যুগ্ম বিগ্রহ, দামি ধাতুতে তৈরি, তাই না? কুমার সাহেব চমকে উঠেছিলেন, একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ আছে, কিন্তু হঠাৎ এ কথা কেন? তাছাড়া আপনি কোন সূত্রে জেনেছেন? যেভাবে হোক জেনেছি। আপনি কি ওই মূর্তি দুটোর নাম জানেন? কুমার সাহেবকে বিব্রত দেখাচ্ছিল, মাথা নেড়ে বললেন, নাম জানি না, তবে ওটা আছে। মূর্তি দুটি রামায়ণে বর্ণিত হা হা হু হু গন্ধর্বের। রাত বিরেতে আপনি যে ভুতুরে আহা উহু শোনেন, তা আসলে হা হা হু হু। কুমার সাহেব কিছুক্ষণ হতবাক হয়ে বসে রইলেন, তারপর বললেন, আমি কিছু বুঝতে পারছি না। খুব সোজা অঙ্ক কুমার সাহেব, কেউ হা হা হু হু গন্ধর্ব বিগ্রহের কথা জানে, তাই সে ভেবেছে রাত বিরেতে নাম দুটো ভুতুরে গলায় উচ্চারণ করলে আপনি ভয় পাবেন এবং ভাববেন স্বয়ং দুই গন্ধর্বের আত্মা এসে মূর্তি ফেরত চাইছে। তখন মূর্তি দুটি তাদের উদ্দেশ্যে ছুঁড়ে ফেলে নিষ্কৃতি চাইবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি গন্ধর্ব মূর্তির নাম জানেন না। কুমার সাহেব ফুঁসে উঠলেন, এ তাহলে জয়গোপালীর বদমাইশি। কর্নেল হাসলেন, না কুমার সাহেব, জয়গোপালবাবুর বাড়িতেও এবার একই কাণ্ড শুরু হয়েছে। কে বলল আপনাকে? আমি দুপুরে ওর কাছে গিয়েছিলাম। ও মিথ্যুক। কর্নেল চুরুটের একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, জয়গোপাল বাবুও যে মূর্তি দুটোর নাম জানেন না এ বিষয়ে আমি নিশ্চিত। যাই হোক, আপনি এখনই গিয়ে দেখে আসুন গন্ধর্ব মূর্তি যথাস্থানে আছে কিনা। কুমার সাহেব বেরিয়ে গেলেন। কর্নেল বললেন, তুমি কিছুক্ষণ জিরিয়ে নিতে পারো জয়ন্ত, হালদার মশাই এলে আমরা বেরোবো। বলে উনি দক্ষিণে জানালার কাছে গিয়ে বাইনাকুলারে লেক বা ঝিলটা দেখতে থাকলেন। একটু পরে কুমার সাহেব ফিরে এসে ধপাস করে বসে বললেন, আশ্চর্য ব্যাপার কর্নেল সাহেব, বিগ্রহ উধাও। কর্নেল বললেন, কোথায় রেখেছিলেন? আমার ঘরে রানুর মায়ের একটা প্রকাণ্ড ছবি টাঙানো আছে, তার পেছনের কুলুঙ্গিতে ওটা লুকানো ছিল, কাউকে জানতে দিইনি, রানুকে পর্যন্ত না। ঠিক আছে, এ নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। বলে কর্নেল বললেন, বিগ্রহের কথা আপাতত ভুলে যান। গতবার এসে ঝিলে ছিপ ফেলে মাছ ধরেছিল, আপনারও ছিপ ফেলার অভ্যাস ছিল, এখন নেই? কুমার সাহেবকে উদ্ভ্রান্ত দেখাচ্ছিল, অন্যমনস্কভাবে বললেন, আছে, আপনি ছিপ ফেলতে চাইলে অসুবিধে নেই, রাঘবকে চার তৈরি করতে বলেছি। কিন্তু এ কি সর্বনাশ হলো দেখুন।
আপনি রানুকে জিজ্ঞাসা করেছেন কিছু? না, রানু ওর ঘরে দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। ওর এই অভ্যাস, এখানে এলেই। কর্নেল তার কথার উপর বললেন, ঠিক আছে, আপনি রাঘবকে চার তৈরি করে ঠিক জায়গায় ফেলতে বলুন। ছিপ টোপ সব কিছু যেন তৈরি রাখে। আমি একটু জিরিয়ে নিয়ে ঘাটে যাব। আপনি বিশ্রাম করুন গিয়ে। আশা করি বিগ্রহ উদ্ধার করতে পারব। কুমার সাহেব ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘুমে আমার চোখ জড়িয়ে এসেছিল। কতক্ষণ পরে কর্নেলের ডাকে ঘুম ভেঙে গেল। কর্নেল বললেন, উঠে পড়ো জয়ন্ত। তুমি আমি পালাক্রমে ছিপ নিয়ে বসবো। ঝিলের জলে মাছ আছে ঠিকই, তবে খুব ধূর্ত ওরা। দেখা যাক। ঘড়ি দেখলুম 3:30 বাজে। ঝিলের উত্তর পশ্চিম কোণে রাজবাড়ির শান বাঁধানো ঘাট। টুটা ফাটা হয়ে আছে। রাঘব ছিপ আর টোপ নিয়ে অপেক্ষা করছিল। কর্নেল তাকে বললেন, তুমি একটু লক্ষ্য রাখবে রাঘব। এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে আসবেন। এলে তাকে এখানে নিয়ে আসবে। রাঘব চলে গেল। কর্নেল ছিপ ফেলে বাইনোকুলারে দূরে কি দেখতে থাকলেন। জিজ্ঞেস করলুম, কোনো বিরল প্রজাতির পাখি খুঁজছেন নাকি? না, শ্মশানতলা দেখছি। শ্মশানতলায় সন্দেহজনক কিছু ঘটছে বুঝি? হ্যাঁ, হালদার মশাই রিভলভার খুলে কাকে তাড়া করে এদিকেই আসছেন। সে কি? কাকে তাড়া করেছেন উনি? তাকে দেখতে পাচ্ছি না। ওদিকটায় ঘন জঙ্গল, শুধু হালদার মশাইকে দেখতে পাচ্ছি। পাহাড়ের নিচে বলে এখনই ওদিকে ছায়া ঘন হয়েছে। খালি চোখে কিছু দেখা যাচ্ছে না। এদিকে কর্নেল ঘাটের নিচের ধাপে গুঁড়ি মেরে নেমে গেলেন। লক্ষ্য করলুম শেষ ধাপের বাঁদিকে জলের তলায় গুজে রাখা একটা ডাল 1.5 ইঞ্চি উঁচু হয়ে আছে। ঢেউয়ে ওটা বারবার ডুবে যাচ্ছে আর মাথা তুলছে। কর্নেল ডালটা উপরে তুললে দেখলুম ওতে একটা নাইলনের দড়ি বাঁধা আছে। দড়িটা টানতে থাকলেন কর্নেল। একটু পরে অবাক হয়ে দেখলুম দড়ির শেষ প্রান্তে 1.5 ইঞ্চি উঁচু আর 1.5 ইঞ্চি চওড়া হলদে রঙের ধাতব প্লেটে সাঁটা দুটো কারুকার্য খচিত মূর্তি। কর্নেল দ্রুত ওটা রুমালে জড়িয়ে জ্যাকেটের ভেতর পকেটে চালান করলেন। তারপর ঘাটের পাশে ভেঙে পড়া এক টুকরো পাথর সেই দড়িতে বেঁধে জলে ছুঁড়ে ফেললেন এবং সেই ডালে আগের মতো দড়িটা বেঁধে ঠিক জায়গায় পুঁতে দিলেন। ওটা যে সেই গন্ধর্ব বিগ্রহ তা বুঝতে পেরেছিলাম। ঘাটটা খুব নিচুতে, তাছাড়া পাঁচিল থাকায় পেছন থেকে কারো এ ব্যাপারটা চোখে পড়ার কথা নয়। কর্নেল উঠে এসে ছিপ হাতে নিয়ে হাসলেন। এটাই অনুমান করেছিলাম। এবার দেখা যাক হালদার মশাই কি করেন। একটু পরে ঘাটের ডান দিকে ঝোপ ঝাড়ের ভেতর হালদার মশাইকে দেখা গেল। উনি এসে ফোঁস শব্দে শ্বাস প্রশ্বাসের মধ্যে বললেন, বসযাত্রা পলাইয়া গেল। শ্মশানতলায় কি একটা করছিল, আমি গেছি আর দৌড় দিছে। আমার ঢিল ছুটছিল ওই বেটাই। কর্নেল বাইনোকুলারটা এক হাতে তুলে ফের শ্মশানতলা দেখতে দেখতে বললেন, সে আবার শ্মশানতলায় গিয়ে একটা কিছু করছে হালদার মশাই। স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু থাক, আপনি আর ওর কাজে বাগড়া দেবেন না। এখানে বসুন। আশা করছি রাঘব কফি নিয়ে আসবে। ঘাটে বসে কফি খাবার সে আনন্দ আর কিসে আছে। ঝিলের মাছগুলো মহাধূর্ত, টোপ খেয়ে নিচ্ছে, কিন্তু বড়শিতে বেঁধানোর সুযোগ দিচ্ছে না। হালদার মশাই ঘাটের ধাপের পাশে বসে শ্মশানতলার দিকে মাঝে মাঝে তাকাচ্ছিলেন। কর্নেলের বাইনোকুলারের মহিমা সম্ভবত এতদিনে বুঝতে পেরেছিলেন, কিন্তু কর্নেলের দুহাতে ছিপ এবং একাগ্র দৃষ্টি ফাতনার দিকে। তাই হালদার মশাই বাইনোকুলার চাওয়ার সুযোগ পাচ্ছিলেন না। কতবার তাকে ঠাট্টা করে বলেছি, আপনিও একটা বাইনোকুলার কিনে ফেলুন হালদার মশাই, গোয়েন্দাগিরিতে খুব কাজে লাগবে। তিনি বলেছেন, ধুর ধুর, ওই যন্ত্র কি কাজে লাগবে, ক্রিমিনালরা কি পক্ষে। কিছুক্ষণ পর রাঘব এলো কফির পট আর পেয়ালা নিয়ে। হালদার মশাইয়ের দিকে তাকিয়ে এসে নমস্কার করে বলল, নমস্কার, স্যারকে কোথায় যেন দেখেছি। কর্নেল বললেন, হালদার মশাইকে কলকাতায় আমার ঘরে দেখেছিলে। তোমাকে ওর আসবার কথাই তখন বলেছিল। তুমি ওর জন্য আর একটা পেয়ালা আনো। রাঘব যাচ্ছিল।
কর্নেল তাকে পিছু ডেকে ফের বললেন, কুমার সাহেব কি করছেন রাঘব? কি হয়েছে বুঝতে পারছি না, আবার বাবা মেয়ের মধ্যে তর্কাতর্কি হচ্ছে, বলে রাঘব চলে গেল। চাপা গলায় বললুম, কর্নেল, আমার মনে হচ্ছে বাবা মেয়ের মধ্যে তর্কাতর্কিটা আসলে গন্ধর্ব বিগ্রহ নেই, তাই না? হালদার মশাই নড়ে বসলেন। কি কইলেন কি কইলেন? কর্নেল বললেন, পরে সব বলবো হালদার মশাই, তবে জয়ন্তের অনুমান ঠিক। গন্ধর্ব বিগ্রহ তো এই রাজবংশের রীতি অনুসারে মেয়েদেরই প্রাপ্য। এতদিনে রানু বিগ্রহের খোঁজ পেয়ে স্নানের ছলে ঝিলের জলে লুকিয়ে রাখতে এসেছিল। আমার এই যন্ত্রটি দুর্গের নিকট করে। তখন শিব মন্দিরের কাছ থেকে পাঁচিলের ভাঙা অংশ দিয়ে এই ঘাটটা দেখতে পাচ্ছিল। আসলে একটা কৌতূহল ছিল। রানু কলকাতায় থাকে, ঝিলের জলে স্নানের বয়স তার পেরিয়ে গেছে। লক্ষ্য করলাম নাইলনের দড়ি দিয়ে এখানে সে কিছু করছে, তাই ছিপ ফেলার প্ল্যান করেছিল। দিনের আলো দ্রুত কমে যাচ্ছিল। অবশেষে কর্নেল ছিপ গুটিয়ে ফেললেন। ঘাটের ওপর দিকে পাঁচিল কবে মুখ থুবড়ে পড়েছে, দুধারে ঝোপ ঝাল গজিয়েছে। আমরা রাজবাড়িতে ঢুকলাম। সেই সময় কুমার সাহেবের মেয়ে রানু আমাদের পাশ কাটিয়ে ঘাটের দিকে এগিয়ে গেল। কোনো কথা বলল না। মেয়েটার দাম্ভিক নাকি মাথায় ছিট আছে? কর্নেল ঘুরে তাকে একবার দেখে নিয়ে চুপচাপ পা বাড়ালেন। হালদার মশাই চাপা স্বরে আমাকে জিজ্ঞেস করলেন, কে গেল জয়ন্তবাবু? একটু হেসে বললুম, রাজকন্যা। হ্যাঁ, কোন কি? বলেই হালদার মশাই ধাতস্থ হলেন। কুমার সাহেবের ডটার। কিন্তু এই সন্ধ্যাবেলা একা ঘাটে গেল কেন? খোলা বারান্দায় কুমার সাহেব একা বসেছিলেন। এতক্ষণে আলো জ্বলে উঠল। আমাদের দেখে তিনি হাঁক দিলেন, রাঘব, চেয়ার নিয়ে এসো। কর্নেল বললেন, আমরা ঘরেই বসবো কুমার সাহেব। ঘরে ঢুকে কর্নেল কুমার সাহেবের সঙ্গে হালদার মশাইয়ের আলাপ করিয়ে দিলেন। কুমার সাহেব বললেন, রাঘব এর কথা বলছিল, ইনি প্রাইভেট ডিটেকটিভ। ব্যাপারটা কি খুলে বলুন তো। কর্নেল বললেন, অনেক ক্ষেত্রে আমি এর সাহায্য নিয়ে থাকি। ইনি রিটায়ার্ড পুলিশ অফিসার, ডিটেকটিভ ডিপার্টমেন্টে ছিলেন। বাহ, খুব ভালো। কুমার সাহেব খুশি হয়ে ফের ডাকলেন, রাঘব, কফি টফি নিয়ে এসো। ঝিলের জলের মাছ নিয়ে কিছুক্ষণ কথাবার্তার পর কর্নেল হঠাৎ বললেন, এক মিনিট, আমি আসছি, আপনারা গল্প করুন। কর্নেল বেরিয়ে যাওয়ার একটু পরে রাঘব কফি আনলো। সেই সময় মেয়েলি গলায় আত্মচিৎকার শোনা গেল, রাঘব দা, রাঘব দা! রাঘব দৌড়ে গেল। হালদার মশাই এক লাফে বারান্দার নিচে গিয়ে পড়লেন, তারপর উধাও হয়ে গেলেন। আমিও বেরিয়ে গেলাম। কুমার সাহেব বারান্দায় বেরিয়ে, কি হয়েছে কি হয়েছে বলে হাঁকডাক জুড়ে দিলেন। মাত্র 2-3 সেকেন্ডের ব্যাপার। ঘাটের দিকে ছুটে যাওয়ার সময় হালদার মশাইয়ের গলা শুনতে পেলুম, তবে রে হালা বান্দর। তারপর ঝিলের জলে অদ্ভুত সব শব্দ। কর্নেল ঘাটের ধাপ থেকে রানুকে টেনে তুললেন। আবছা আলোয় দেখলুম হালদার মশাই জলে একটা কালো জন্তুকে বগল দাবা করে ফেলেছেন এবং তার এক হাতে রিভলভার জলের উপর নাচানাচি করছে। রাঘব ঝটপট জলে নেমে গিয়ে জন্তুটাকে কাবু করে ফেলল। হালদার মশাই আর রাঘব ওটাকে টেনে ঘাটের ধারে ওঠালো। ইতিমধ্যে গদাই আর চামেলি এসে গেছে। চামেলি রানুকে ধরে নিয়ে গেল। রানু ফুপিয়ে কাঁদছিল। কদাকার জন্তুটাকে হালদার মশাই আর রাঘব শূন্যে তুলে বাড়ির ভেতর নিয়ে গেল। কুমার বাহাদুর বোবাধারা গলায় বলে উঠলেন, কি ওটা কি? কর্নেল বললেন, এই সেই ভূত কুমার সাহেব। রাঘব, হালদার মশাই, ভূতটাকে এবারে 2 ঠ্যাঙে দাঁড় করিয়ে দিন। ভূতটাকে দাঁড় করানো গেল না। সে হাত পা ছুটতে শুরু করলো। কর্নেল ওটা 2 কান ধরে টান দিতেই চামড়া খুলে যাওয়ার ব্যাপার হলো। বেরিয়ে পড়ল একটা মানুষের মাথা। তারপর পিঠের অংশ খুলে ফেললেন কর্নেল। কে অবাক! পিঠের দিকে জিভ আটা ছিল। এবারে বেরিয়ে পড়ল হাফ প্যান্ট পরা একটা রোগা লিকলিকে লোক। কুমার সাহেব বলে উঠলেন, হে কি, এ যে দেখছি নকুল।
পাঁচু ঠাকুরের গুণধর পুত্র। এই হারামজাদা ভূত, তোমার হাড়ে হাড়ে এত বুদ্ধি! নকুল হাউমাউ করে কান্না জুড়ে দিল। কর্নেল বললেন, আমার যেতে আরেকটু দেরি হলেই রানুকে শয়তানটা মেরে ফেলত। রানুর মাথায় আঘাত করার জন্য একটা বেটে কাঠের টুকরো তুলেছিল, ওটা ঘাটে পড়ে আছে। রাঘব, তুমি থানায় গিয়ে পুলিশকে খবর দাও। গদাই, একটা দড়ি এনে একে বেঁধে রাখো। গদাই দড়ি নিয়ে এলো। হালদার মশাই পুলিশি কায়দায় নকুলকে পিঠ মোড়া করে বেঁধে টানতে টানতে বারান্দায় ওঠালেন। কুমার সাহেব বললেন, নকুল হারামজাদা রানুকে মারতে গেল কেন? কিছু তো বুঝতে পারছি না। কর্নেল বললেন, ঘরে চলুন, কফি খেতে খেতে সব বলছি। হালদার মশাই বললেন, আমি আসামিদের পাহারা দিচ্ছি, একখান চেয়ার চাই। চেয়ারে বসে কফি খাবো আর পাহারা দেব। গদাই তাকে একটা চেয়ার এনে দিল, তারপর এক পেয়ালা কফি দিয়ে এলো। হালদার মশাই পুলিশি কায়দায় আসামিকে উপুর করে দিয়ে তার পিঠে জলে ভেজা 2 পা চাপিয়ে রাখলেন। তার প্যান্ট শার্টও ভেজা, কিন্তু গ্রাহ্য করলেন না। এক হাতে রিভলভার, অন্য হাতে কফির পেয়ালা। কর্নেল বললেন, রানু আজ গন্ধর্ব মূর্তি চুরি করে ঝিলের জলে ডুবিয়ে রেখেছিল। তার দোষ নেই। প্রথমত, আপনাদের বংশের রীতি অনুসারে এ বিগ্রহ বাড়ির মেয়েদেরই পূজ্য। দ্বিতীয়ত, রানু বুঝতে পেরেছিল কেউ বা কারা ওটার জন্যই আপনাকে ভয় দেখাচ্ছে। ভয় পেয়ে আপনি যদি দৈবাত বিগ্রহ কোথাও ফেলে দেন, এমন আশঙ্কাও অমূলক ছিল না। যাই হোক, ব্যাপারটা দৈবাত আমার চোখে পড়ে যায়। ছিপে মাছ ধরার ছলে ঘাটে গিয়ে মূর্তিটা খুঁজে বের করেছিল। এই নিন সেই বিগ্রহ। এই যুগ্ম গন্ধর্ব আর পেছনকার প্লেট ডিরেক্ট সোনার বলে মনে হচ্ছে। কুমার সাহেব হাত বাড়িয়ে বিগ্রহ নিয়ে বললেন, হ্যাঁ, ডিরেক্ট সোনা। নকুল নিশ্চয়ই কোথাও ওত পেতেছিল। রানু জলে কিছু লুকিয়ে রাখছে, এটাও ওর চোখে পড়েছিল। কিন্তু দিনের বেলা ঘাটের দিকে আসতে সাহস পাইনি। ওদিকে ঘাট থেকে আমরা উঠে আসার পর রানু গিয়েছিল। আমি বিগ্রহের বদলে দড়িতে এক টুকরো পাথর বেঁধে জলে ডুবিয়ে রেখেছিলাম। রানু সেটা টেনে তুলে নিশ্চয়ই হতবাক হয়ে বসেছিল। সেই সময় মৌকা বুঝে শ্রীমান নকুল গিয়ে হানা দেয়। রানু অবশ্য ভূত দেখেই চেঁচিয়ে উঠেছিল। আমি গিয়ে দেখি বজ্জাতটা একটা কাঠ তুলে ওকে মারতে যাচ্ছে। আমি ওকে ধরে ফেলার আগেই হালদার মশাই ওর ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন। ফলে দুজনেই জলে পড়ে মল্লযুদ্ধ শুরু হয়েছিল। কর্নেল হেসে উঠলেন। বাইরে থেকে হালদার মশাই বললেন, মানদরটা আমার এই শ্মশান থেকে তাড়াইয়া দিয়েছিল কেন? এই ভূত, কেন ঢিল ছুড়ছিলি? কর্নেল বললেন, ওখানে ওর এই ভূতের পোশাক লুকানো থাকতো, আর এই আপনাকে তাড়ানোর দরকার ছিল ওর। বিকেলে সে পোশাকটা অন্য নিরাপদ জায়গায় রাখতে গিয়েছিল। আপনি গিয়ে না পড়লে কি সাংঘাতিক কাণ্ড হতো। বারান্দা থেকে নকুল চিচি করে বলল, হ্যাঁ, কখনো এমন হবে না কুমার সাহেব। কুমার সাহেব লাঠি তুলে গর্জন করলেন, শাট আপ, ভূত কোথাকার। তারপর ভেতরে চলে গেলেন। হালদার মশাই, কর্নেল বারান্দায় গেলেন, আপনি এক কাজ করুন, জয়ন্তের পাজামা পাঞ্জাবি পরে ভেজা প্যান্ট শার্ট ছেড়ে ফেলুন। ঠান্ডায় কতক্ষণ বসে থাকবেন? পুলিশ আসতে একটু দেরি হবে। থানা প্রায় 2 কিলোমিটার দূরে। আসামিকে কর্নেলের জিম্মায় রেখে প্রাইভেট ডিটেকটিভ ঘরে ঢুকলেন। করুণ হেসে বললেন, বড্ড হিম জয়ন্তবাবু। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।